হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা যে চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব সেটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের গুডউইলের চ্যাপ্টারের এমসিকিউ এই ভিডিওতে আমরা সলভ করব। ঠিক আছে, তো অলরেডি এই চ্যাপ্টারের আমি থিওরিটিক্যাল পার্টটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্রবলেমসগুলো অলরেডি একটা ভিডিওতে তোমাদেরকে সলভ করা শিখিয়েছি। এই পার্টিকুলার যে ভিডিওটা দেখছো, এই পার্টিকুলার ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ সলভ করব, গুডউইল রিলেটেড এমসিকিউ। সবার ফার্স্ট, সুনাম হলো, সুনাম কি? সুনাম হচ্ছে একটি আকর্ষণ করা শক্তি যা ক্রেতাকে কোনো প্রতিষ্ঠানের পণ্য কিনতে আগ্রহী করে। কোনো প্রতিষ্ঠানের অদৃশ্য স্থায়ী সম্পত্তি, আস্থা, বিশ্বাস যা খালি চোখে দেখা যায় না। তা গুডউইল কি? তো এখানে গুডউইল হচ্ছে এদের মধ্যে সবকটি। তো গুডউইলের জন্য কি করা হয়, কি হয় না, গুডউইল একটা আকর্ষণের মতো কাজ করে, যেটা ওই পার্টিকুলার প্রতিষ্ঠানের পণ্য কিনতে আমাদের কি করে, ইনফ্লুয়েন্স করে। যেটা অলরেডি তো আমি তোমাদেরকে লাস্ট একটা ভিডিওতে বুঝিয়েছিলাম মুদিখানার একটা এক্সাম্পল দিয়ে। তো সুনাম হচ্ছে এদের মধ্যে সবকটি। সেক্ষেত্রে গুডউইল হচ্ছে অস্থায়ী সম্পত্তি এবং এটা আস্থা বা বিশ্বাস যা খালি চোখে কিন্তু তোমরা দেখতে পাও না। তো গুডউইল আমরা কিন্তু ন্যাচারালি খালি চোখে দেখতে পাই না। নেক্সট, পরেরটা, যে প্রতিষ্ঠান হিসাব সংক্রান্ত মান 26 প্রস্তুত করেছে সেটা কে? তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কে প্রিপেয়ার করেছে? দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ICAI কিন্তু কি করেছে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 প্রিপেয়ার করেছে। নেক্সট, থার্ড, অতিরিক্ত মুনাফা বা সুপার প্রফিট। সুপার প্রফিটের ফর্মুলা কি? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট আর নর্মাল প্রফিটের বিয়োগফল। আমরা যদি এক্সপেক্টেড বা অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিই তবেই আমরা কি পাই না, সুপার প্রফিট পেয়ে থাকি। এক্সপেক্টেড যে প্রফিট হচ্ছে তার থেকে নর্মাল প্রফিটটা কাদের? নর্মাল প্রফিট হচ্ছে ওই পার্টিকুলার বিজনেসের যে কম্পিটিটররা রয়েছে তারা যে প্রফিটটা আর্ন করছে সেটাকে বলে নর্মাল প্রফিট। আর যে বিজনেসে তুমি গুডউইল ক্যালকুলেট করছো সেই বিজনেসের এক্সপেক্টেড প্রফিট, এইটার বিয়োগফল যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সুপার প্রফিট। নেক্সট, 4 নম্বর এমসিকিউ। 4 নম্বরে আমাকে কি বলছে? অংশীদারি প্রতিষ্ঠানে সুনামের মূল্যায়নের প্রয়োজন হয় যখন অংশীদারি প্রতিষ্ঠানের সুনামের মূল্যায়নের প্রয়োজন কখন হয়? সুনামের প্রয়োজন যখন নতুন অংশীদার প্রবেশ করে, আবার কোনো যদি অংশীদার চলে যায় বা কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে, সেই সমস্ত ক্ষেত্রেই কি করা হয় না, সুনামের ক্যালকুলেশন করা হয়। এদের মধ্যে সবকটি, এদের মধ্যে কি হবে না, সবকটি। কারণ নতুন কোনো অংশীদার যদি আসে বিজনেসে আর বিজনেসের যদি গুডউইল থাকে সেক্ষেত্রে সেই পার্টিকুলার পার্টনার যদি হতে হয় সেই ইন্ডিভিজুয়ালকে, সেক্ষেত্রে তাকে এক্সট্রা টাকা পে করতে হয় গুডউইলের জন্য। আবার যদি ব্যবসার গুডউইল থাকে, কোনো পার্টনার যদি অবসর নিয়ে নেয় বা ব্যবসা ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে সে কিন্তু ওই গুডউইলের একটা পোর্শন সে কিন্তু তার সঙ্গে নিয়ে যায় ব্যবসা থেকে। তাহলে এই সব কটা ক্ষেত্রের জন্যই সুনামের মূল্যায়ন বা গুডউইল ক্যালকুলেশনের প্রয়োজন হয়ে থাকে। নেক্সট, গড় মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করতে হলে গড় মুনাফা ছাড়া যে বিষয়টি বিবেচনা করতে হয় সেটি হলো, তো অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদেরকে কোন বিষয়টাকে মাথায় রাখতে হয়? অ্যাভারেজ প্রফিটে যখন আমরা করি, সেখানে সুনাম ক্যালকুলেশনের সময় আমরা কি করি? ফার্স্ট অ্যাভারেজ প্রফিটটা বার করি, আফটার দ্যাট সেটাকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি। সেই ফ্যাক্টরটা কি? সে ফ্যাক্টরটা হচ্ছে একটা নির্দিষ্ট পারচেসিং ইয়ার দিয়ে মাল্টিপ্লাই করি। সেটা আমরা একটা নির্দিষ্ট বছরের সংখ্যা দিয়ে কি করি? মাল্টিপ্লাই করি। ঠিক আছে, ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হয়, কত ইয়ার দিয়ে আমরা সেটাকে মাল্টিপ্লাই করব। 6 নম্বর এমসিকিউ, মূলধনায়ন পদ্ধতিতে, দ্যাট মিনস ক্যাপিটালাইজেশন মেথডে
যদি এই মুনাফার পরিমাণকে মূলধনায়ন করা হয়, মূলধনের পদ্ধতি থেকে এই মুনাফার পরিমাণকে মূলধনায়ন মানে ক্যাপিটালাইজড করা হয়। কোন প্রফিটটাকে আমরা ক্যাপিটালাইজড করি, ঠিক আছে, ক্যাপিটালাইজড করা হয় ইদার আমরা অ্যাভারেজ প্রফিট অথবা অতিরিক্ত মুনাফা মানে অ্যাভারেজ প্রফিট অর বা সুপার প্রফিট যেটা ছিল সেটাকে আমরা কি করি, ক্যাপিটালাইজড করি, ঠিক আছে, মানে একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে ডিভাইড করে দিই। ওকে, নেক্সট, সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? কি বলছে না, সাধারণ লাভের অতিরিক্ত আসল লাভকে কি বলে? সেটা হচ্ছে উৎকর্ষ লাভ। ওটা হচ্ছে উৎকর্ষ লাভ বলা হয়। কি লাভ বলা হয়? উৎকর্ষ। উৎকর্ষ মানে অতিরিক্ত লাভ, ঠিক আছে, দ্যাট ইজ সুপার প্রফিট। সাধারণ স্বাভাবিক মুনাফা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, স্বাভাবিক মানে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট আমরা কি করে ক্যালকুলেট করি না, যে পার্টিকুলার ব্যবসা রয়েছে সেই ব্যবসার যতটা ক্যাপিটাল ইনভেস্ট করেছে তার উপর একটা রেট অফ প্রফিট আছে, সেটার উপর একটা কি থাকে, রেট অফ প্রফিট থাকে। সেই রেট অফ প্রফিটটাকে আমরা কি করি, মাল্টিপ্লাই করে দিই। তার মানে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ প্রফিট যদি আমরা মাল্টিপ্লাই করে দিই সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক প্রফিট, স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিটটা পেতে পারি। নেক্সট 9 নম্বর এমসিকিউ। 9 নম্বর এমসিকিউ আমাকে কি বলছে, প্রতিষ্ঠানের বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন মানে ক্যাপিটাল এমপ্লয়েড। কোনো কোম্পানির ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে আমরা বার করি? তো ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হলে আমরা যেটা করি সেটা হচ্ছে কোম্পানির যা সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আমরা বাহ্যিক দায় মানে এক্সটার্নাল লাইবিলিটিটাকে কি করে দিই, বাদ দিয়ে দিই। কোম্পানির যত সম্পত্তি আছে সেটাকে যোগ করি সুনাম বাদে, সেখান থেকে আমরা এক্সটার্নাল যে লাইবিলিটি বাহ্যিক দায় সেটাকে আমরা বাদ দিয়ে দিই। দিলেই আমাদের কি পেয়ে যায় না, বিনিয়োজিত মূলধন মানে ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা পেয়ে যাই। নেক্সট, অতি মুনাফার মূলধনায়ন পদ্ধতি অনুযায়ী সুনাম মূল্য নির্ণয়ন করতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? তো যে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড ছিল, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, সেই পদ্ধতিতে যদি আমরা ইয়েতে যাই সেক্ষেত্রে কিভাবে আমরা গুডউইল ক্যালকুলেট করি? সুনাম যদি সুপার প্রফিট ইয়েতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে গুডউইল ক্যালকুলেট করি? সুনাম পদ্ধতিতে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা অতিরিক্ত মুনাফা বাই স্বাভাবিক মুনাফা ইন্টু 100 মূলধনায়ন পদ্ধতি অনুযায়ী, অতি মুনাফার মূলধনায়ন পদ্ধতি অনুযায়ী সুনাম নির্ণয়ের কোন সূত্রটি ব্যবহার করা হয়? স্বাভাবিক মুনাফা অতিরিক্ত মুনাফা বাই স্বাভাবিক মুনাফা ইন্টু 100, এইটা করা হয়। অতিরিক্ত মুনাফা বাই স্বাভাবিক মুনাফা ইন্টু 100 যদি আমরা করি তাহলে আমরা সুনাম ক্যালকুলেট করি। আমরা যেটা করি অতিরিক্ত মুনাফা বাই স্বাভাবিক মুনাফা ইন্টু 100, এইটা আমরা করলে কিন্তু আমরা কি পাই না, সুনাম পেয়ে যাই। আচ্ছা, এরপরে নেক্সট 11th যে 11 নাম্বার থেকে আমাদের সামস রিলেটেড প্রবলেম আছে। সামস রিলেটেড প্রবলেমগুলো অলরেডি আমি একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে কিন্তু করিয়ে দিয়েছি, সেখান থেকে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গুডউইলের এমসিকিউ যেটা প্রবলেম রিলেটেড এমসিকিউ আছে সেটা ওখান থেকে দেখে নিও। নেক্সট আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আসছি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের যে এমসিকিউস গুলো রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 21, 21 নাম্বার এমসিকিউ। সুনাম হলো অদৃশ্য চলমান শক্তি, দৃশ্যমান স্থায়ী সম্পত্তি, দৃশ্যমান চলতি সম্পত্তি, অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। সুনাম হচ্ছে একটি ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। ওকে, ড্যাশ এর মূল্য হলো সুনাম। শুধু আস্থা, শুধু বিশ্বাস, আস্থা বিশ্বাস, আস্থা কিংবা বিশ্বাস। তো এর মধ্যে কোনটা হবে?
বলো, এটা হবে আস্থা এবং বিশ্বাস, উভয়েরই মূল্য হচ্ছে সুনাম। নেক্সট, কোনো প্রতিষ্ঠানের ড্যাশ মুনাফা অর্জন করার ক্ষমতাই হলো সুনাম। কোনো প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জন করার ক্ষমতাই হচ্ছে তার সুনাম। যদি কোনো কোম্পানি অতিরিক্ত মুনাফা আর্ন করতে পারে তবেই ধরে নেওয়া হবে তার বাজারে গুডউইল আছে। যদি কোনো কোম্পানি অতিরিক্ত মুনাফা আর্ন করতে না পারে কম্পিটিটরদের থেকে, সেক্ষেত্রে তার তো কোনো সুনাম নেই, যার জন্য সে অতিরিক্ত মুনাফা আর্ন করতে পারছে না। নেক্সট, কৃষ্ণনগরের পুতুল হলো ড্যাশ সুনামের উদাহরণ। তো এটা তোমরা অলরেডি যদি পড়ো সেক্ষেত্রে বলবে এটা হচ্ছে আঞ্চলিক সুনাম, মানে রিজিওনাল একটা সুনাম। নেক্সট, সুনাম হলো অলিক সম্পত্তি, এই কথাটি কি সম্পূর্ণ সত্য? পরিস্থিতি অনুযায়ী সত্য, সম্পূর্ণ মিথ্যা, পরিস্থিতি অনুযায়ী মিথ্যা। তো সুনাম অলিক সম্পত্তি কখন হয়? সুনাম কিন্তু আমার হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, কিন্তু সুনামকে আমি অলিক সম্পত্তিও বলতে পারি, কিন্তু সেটা কখন বলা যায়? যখন ব্যবসা ক্রমাগত লসের মধ্যে রান করে। ব্যবসা যদি ক্রমাগত লসের মধ্যে রান করে তখন সেটাকে আমরা অলিক সম্পত্তি বা ফিকটিসিয়াস অ্যাসেটস বলবো। তো এই কথাটি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সত্য। কেন পরিস্থিতি অনুযায়ী সত্য? না, যদি ব্যবসা মুনাফা অর্জন করে মানে প্রফিট থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি বলবো। যদি সেটা লসে থাকে, যদি বিজনেস যদি লস করে, তাহলে সেটা অলিক সম্পত্তি হয়ে যায়। তার মানে একটা পরিস্থিতির জন্য সেটা সত্য। ঠিক আছে। আর সুনামের মূল্যায়নের হিসাব সংক্রান্ত ড্যাশ অনুযায়ী করতে হয়। তো সুনামের হিসাব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী করতে হয়। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী সুনামের যে ক্যালকুলেশন, গুডউইলের ক্যালকুলেশন কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, স্বাভাবিক মুনাফার হার যদি উল্লেখ করা না থাকে প্রচলিত ধারণা অনুযায়ী ড্যাশ হারটি বিবেচনা করা যেতে পারে। যদি স্বাভাবিক মুনাফার হার যদি কোনো জায়গায় বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে কোন হারটি নেব না, সেক্ষেত্রে আমরা ধরে নেব 10%। যদি স্বাভাবিক মুনাফার হার মানে নর্মাল প্রফিটের যে পার্সেন্টেজ, নর্মাল প্রফিটের যে রেট, সেটা যদি মেনশন করা না থাকে, সেক্ষেত্রে তোমরা 10%টাকে অ্যাজাম্পশন হিসেবে ধরে নেবে। নর্মাল প্রফিটের রেটটা কত হবে? 10%। নেক্সট, হিসাব সংক্রান্ত মান 26 অনুযায়ী ড্যাশ সুনামকে শুধুমাত্র হিসাবের অন্তর্ভুক্ত করা যায়। নিজস্ব সত্তা থেকে সৃষ্ট, বিকৃত, কৃত, পারিবারিক। তো ড্যাশ সুনামকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় নিজস্ব সত্তা থেকে সৃষ্ট, দ্যাট মিনস সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল কিন্তু বিজনেসের মধ্যে আসে না। তাহলে কোন গুডউইলটা আসে না, যে গুডউইলটা কৃত মানে যেটা পারচেসড করা হয়, সেই গুডউইলটাই একমাত্র হিসাবের মধ্যে নিয়ে আসতে হয়। যে গুডউইলটা পারচেস করা হয় সেই গুডউইলটাই একমাত্র বিজনেসের মধ্যে, বিজনেসের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আসবে। অন্য কিন্তু কোনো ধরনের গুডউইল কিন্তু আমরা দেখাতে পারি না। নেক্সট, অন্যান্য স্থায়ী সম্পত্তির ন্যায় সুনাম ড্যাশ হয় না। অন্যান্য স্থায়ী সম্পত্তির ন্যায় সুনাম ড্যাশ হয় না। ঠিক আছে, কি বলছে এটার মানে কি? অন্যান্য স্থায়ী সম্পত্তির ন্যায় সুনাম ড্যাশ হয় না, দৃশ্যমান হয় না। অন্যান্য স্থায়ী সম্পত্তির মতো গুডউইল কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। গুডউইল দেখতে হলে একটা বিশেষ জ্ঞান থাকতে হয়। বিশেষ জ্ঞান থাকলেই তবে কিন্তু তার আমরা গুডউইলটাকে দেখতে পাবো। ঠিক আছে, তার মানে অন্যান্য স্থায়ী সম্পত্তির ন্যায় সুনাম কিন্তু দৃশ্যমান হয় না। নেক্সট, সুনামের মূল্যায়ন করতে হলে ড্যাশ বিবেচনা করতে হয়। সুনাম যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে গড় মুনাফা, অতিরিক্ত মুনাফা, নিয়োজিত মুনাফা, স্থায়ী মূলধন। তো এক্ষেত্রে কোনটা করা হয় না, গড় মুনাফা, অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটকে কি করতে হয়? সুনাম মূল্যায়নের জন্য অ্যাভারেজ প্রফিটটাকে কনসিডার করতে হয়। ঠিক আছে। নেক্সট, মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য নির্ধারণ ড্যাশ পদ্ধতির উপায় রয়েছে। মূলধনায়ন পদ্ধতিতে সুনাম
সুনামের মূল্য নির্ধারণের ড্যাশ পদ্ধতি বা উপায় রয়েছে। তো ক্যাপিটালাইজেশন মেথডে আমরা গুডউইল যে ক্যালকুলেট করি সেখানে কত রকম ভাবে সেই গুডউইলটা ক্যালকুলেট করতে পারি। ক্যাপিটালাইজেশন মেথডে আমরা রকম ভাবে গুডউইল ক্যালকুলেট করতে পারি সেটা আমাকে জিজ্ঞাসা করেছে না, সেখানে দুটো মেথডে আমরা গুডউইল ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো এটা অলরেডি দুটো মেথডই আমি তোমাকে ওই এমসিকিউ যদি সলভ করে থাকো, আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম, এমসিকিউ এর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে যদি এমসিকিউগুলো দেখো যে প্রসেসে আমি সলভ করেছি, সেখানে শেষের দিকে যে এমসিকিউগুলো ছিল সেখানে দেখবে ক্যাপিটালাইজেশন মেথডের কিছু এমসিকিউ, মূল ধনায়ন পদ্ধতির কিছু এমসিকিউ ছিল, সেখানে দেখবে আমি দুটো মেথডেই সলভ করিয়ে দেখিয়েছি। ঠিক আছে, তো এখানে সুনাম নির্ণয়ের কটা পদ্ধতি আছে না, দুটি পদ্ধতি আছে। নেক্সট, ড্যাশ ধরনের সুনামকে হিসাব নিকাশের স্বীকৃতি দেওয়া হয় না। ড্যাশ ধরনের সুনামকে কি না হিসাব নিকাশের স্বীকৃতি দেওয়া হয় না। কৃত সুনাম, বিকৃত সুনাম, উদ্ভূত সুনাম আর পারিবারিক সুনাম। সেটা হচ্ছে উদ্ভূত সুনাম। এই দ্যাট মিনস সেলফ জেনারেটেড যে গুডউইল রয়েছে, সেলফ জেনারেটেড গুডউইলটাকে আমরা হিসাব নিকাশের স্বীকৃতি দিই না। ওকে, তো এইগুলো হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং এমসিকিউ যেগুলো ছিল তার সলিউশন। যদি কোনো জায়গায় এখনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো পার্টিকুলার প্রশ্ন, তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে সেগুলোর রিলেটেড ডাউট ক্লিয়ারিং জন্য আমি কিন্তু আলাদা একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও নিজেদের পড়াশোনাটা আরো বেটার করতে পারে, তারাও যাতে শিখতে পারে। থ্যাংক ইউ।